আজ আবারও ছুটে চললাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। কোন্নগর বাটা পেরিয়ে পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির পথে। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি এসে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আর এই যে রাস্তাটা দেখুন চলে গেছে, এটা দিয়ে আমরা এবার প্রবেশ করব। চলুন দেখা যাক। আর এই জিটি রোডটা বেরিয়ে গেছে সামনে দিয়ে, এদিকে গেলে আপনারা দক্ষিণেশ্বর দিকে যেতে পারবেন। আর এই যে আজকে আমাদের দাদা নিয়ে এসছে আমাকে গাইড করে, বলে হাই করে দাও। হাই। আর এই সামনে আছে আমার মা। এই আমরা আজকে 3 মূর্তিতে চলেছি। তাহলে চলুন। এই গলিপথ ধরে 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মেন ফটকে। এই স্থানটি পৌরসভা কর্তৃক সংরক্ষিত। বর্তমানে এখানে টিকিট কাউন্টার করা হয়েছে, মূল্য 10 টাকা করে। আর এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে আমরা এবার এন্ট্রেন্স করব। এই হলো সেই টিকিট। গাড়ি কিন্তু আপনাকে বাইরে পার্ক করতে হবে। তো এখন আমরা এসে গেছি যেটা সার্ভেন্ট কোয়ার্টার যেটা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের, তো সেইখানে একটু প্রবেশ করছি ভিতরে। এই দেখুন দপ্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে এই স্থানটি কিন্তু পৌরসভার টিকিট কাউন্টার। এরকম উডেন বেঞ্চ আছে বসার। এটা হলো লাইব্রেরি। একটু লাইব্রেরিতে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বই রয়েছেন, যেগুলো ওনার লেখা। কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুর, এছাড়াও আরো অনেক বই দেখতে পাচ্ছেন যেগুলো এখানে রয়েছে। সমগ্র বাড়ি জুড়েই রবীন্দ্রসঙ্গীতের আবহ। এই হলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র। কথা না বললেই নয়, এখানে যে সিলিংটা আপনাদের দেখাচ্ছি দেখুন, এই সিলিংগুলোকে বলা হয় কড়ি বড়গা সিলিং। এগুলো আগেকার দিনের যেগুলো আমরা শুনেছি কড়ি বড়গা, তো এখানে কিন্তু সেই জিনিসটা দিয়ে করা হয়েছে। এটা হলো ভাড়ার ঘর। এই আগে আছে রন্ধনশালা। মনে হচ্ছে এখানে রিনোভেশনের কিছু হচ্ছে। সার্ভেন্ট কোয়ার্টার থেকে বেরিয়ে সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল। আপনারা দেখতে চাইবেন নিশ্চয়ই। দেখুন বেশিরভাগই চন্দ্রমল্লিকা, অসাধারণ। কত যে ফুলের সমাহার, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও! শীতের মিষ্টি রোদ, তার সঙ্গে এক ঝাঁক ফুল আর রবীন্দ্রসঙ্গীত, মন যেন আপনা হতেই কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। এই যে দাঁড়িয়ে আছে, দারুণ দারুণ ফুল যেন হাসছে। পেছনে সার্ভেন্ট কোয়ার্টার, আর সামনে এরকম ফুলের বাগান, আর সামনে আরো বাগান আছে যেটা আপনাদের আমি দেখাবো। বছরের অন্তিম লগ্নে এই বাড়িময় রবীন্দ্রসঙ্গীতের আবহ, তার সঙ্গে এই ফুলের বাগান, নয়নাভিরাম দৃশ্য সত্যি মনকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল। হেরিটেজ প্রপার্টি, লেট রবীন্দ্রনাথ টেগর। এই দেখুন এখানে ওনার একটি পালকি রাখা আছে। এটি কোনো অকেশনেতে বের করা হয়। বাচ্চাদের জন্য স্লিপ করা আছে, এটা পার্ক টাইপের করা আছে। কিছু রাইডসও আছে দেখতে পাচ্ছি। আর এরকম এঁকে বেঁকে চলে গিয়েছে পথ, দুধারে গাছের সারি। একটি শীতের সকাল আপনাদের উপভোগ করার জন্য কিন্তু এই জায়গাটি খুবই সুন্দর। অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়, যদিও ইতিহাসে এ ব্যাপারে অনেক কিছুই বলা হয়েছে, তবে যেটুকু না বললে শিল্পীর পরিচয় দেওয়া অসম্পূর্ণ থেকে যায়, সেক্ষেত্রে বলি যে এই অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উনি হলেন ভাইপো। মডার্ন পেন্টিংয়ের উনি জনক বলতে পারেন। আমরা যেরকম সাহিত্যিকদেরকে লিখতে দেখি, গল্প লেখেন, উনি কিন্তু খুব সহজেই সেই গল্পগুলোকে নিজের ছবি আঁকার মাধ্যমে উনি কিন্তু এটা প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন, এবং এটাই ওনার একটা বিরাট প্রতিভা। তাছাড়াও উনি সাহিত্যিক হিসাবে তো দেখলেন ওনার প্রচুর বই রয়েছে। ওনার যে মেন বিল্ডিং, সেখানে এখন আমি যাইনি, সেখানে যাচ্ছি। তো তার আগে এরকম মোরাম বিছানো রাস্তা করে এঁকে বেঁকে চলে গিয়েছে। দেখুন অনেক বড় বড় গাছের সারি দেখতে পাচ্ছি, যেগুলো অনেক পুরানো। এই হলো গঙ্গা তীর, আর এই গঙ্গার অপোজিটই হচ্ছে পেনেটি বা পানিহাটি শহর।
গঙ্গা তীরের সৌন্দর্য উপভোগ করতে গেলে দেখুন এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, যেখান থেকে আপনি গঙ্গার শান্ত স্নিগ্ধ বাতাসও সেবন করতে পারবেন আর এই বাগান বাড়িতে একটু সময়ও কাটাতে পারবেন। এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের মূল ভবন, যেখানে এখন আমরা চলেছি। আর তার আগে এরকম সুন্দর করে সাজানো। এই স্থানে কিন্তু বলে রাখা ভালো, রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন এবং এই গঙ্গা পার করে তিনি পানিহাটি বা পেনেটিতেও গিয়েছিলেন। বর্ষ শেষের অন্তিম লগ্নে যখন এই ভিডিওটা নিচ্ছি তখন লোকজনও সেদিন ভালোই ছিল। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই বাগান বাড়িটি সারা বছরই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তবে অকেশনালি এখানে কিন্তু বেশি ভিড় দেখা যায়, যেটি অন্য দিনে তুলনামূলক কম থাকে। এই মেইন বিল্ডিংটি হলো মূলত আর্ট গ্যালারি, কারণ এখানে কিন্তু শিল্পীর সমস্ত প্রকার চিত্রের অনুকৃতি আপনারা এখানে দেখতে পাবেন এবং যেগুলি ভীষণই চিত্তাকর্ষক। এবার আমি প্রবেশ করলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের মূল ভবনে, যেখানে ওনার কিছু আঁকা রয়েছে যেগুলো অনুকৃতি। ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে এই চিত্রটি। এটি কিন্তু ওনার বিখ্যাত একটি চিত্র, ভারত মাতা। একটু জুম করলে নিচে তার অনুকৃতি দেখতে পাবেন। চিত্রগুলি সত্যিই খুব সুন্দর ছিল। কালজয়ী সৃষ্টি হচ্ছে শাহজাহান। দেখুন শিল্পীর চিত্রকলাটা শুধু একবার আপনারা দেখুন। শাহজাহান। 7ই আগস্ট 1871 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন জোড়াসাঁকোয়। তিনি ছিলেন একাধারে শিল্পী ও সাহিত্যিক। তিনি আধুনিক চিত্রকলার বিকাশকে প্রভাবিত করেছিলেন বলে মনে করা হয়। এই মহান প্রতিভার 5ই ডিসেম্বর 1951 খ্রিস্টাব্দে প্রয়াণ ঘটে। এই সমস্ত চিত্র এবং সবকিছু শিল্পের সাহিত্য নিদর্শন আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের জিনিসগুলো খুবই ভালো লাগবে। বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি, এইখানেই অর্থাৎ এই কোন্নগরের এই বাগান বাড়িতেই কিন্তু উনি প্রথম কুঁড়েঘর আঁকতে শেখেন। সে কথা শিল্পী কিন্তু নিজেই স্বীকার করেছেন। কোথায়? ওনার যেখানে আবক্ষ আছে সেখানে। এই ভবনের ছত্রে ছত্রে রয়েছে ওনার কিছু প্রতিকৃতি। এখানেও কিছু চিত্র রাখা রয়েছে। এই সুন্দর চিত্রগুলি দেখতে দেখতে তার সঙ্গে প্রকৃতির এই খোলা দৃশ্য আমিও যেন কোথাও হারিয়ে যাচ্ছিলাম। এই ভবনের কোথাও কিন্তু খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। গঙ্গা তীরের সৌন্দর্য আপনার মনকে সত্যি অভিভূত করে দেবে। পানিহাটি শহর এই সামনে দেখা যাচ্ছে, সামনে দিয়ে মোরাম বেছানো পথ, আর তারপরেই এই দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ। এখানে যে উনি লিখেছিলেন যে উনি কুঁড়েঘর বানাতে শিখেছিলেন প্রথম এখানে, সেটা ওনারই লেখা। দেখুন এই বাগান বাড়ির উল্লেখ কিন্তু জোড়াসাঁকোর ধারে যে শিল্পীর লিখিত বই আছে সেখানে কিন্তু এখানকার সমস্ত কথাই উল্লেখ আছে। আর এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই জায়গাটি আগে মানে এটা দলিলেতে যেটা পাওয়া যায় যে এই জায়গাটি নাকি আগে কোনো মুসলিম সম্প্রদায়ের একটি মানুষের ছিল। পরবর্তীকালে তা এই গুণেন্দ্রনাথ ঠাকুর ক্রয় করেন এবং তার পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে আসেন। কিন্তু যখন গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় তারপর কিন্তু উনি এখানে আর কখনো ফিরে আসেননি। তো বলতে পারেন শৈশবটা ওনার এখানেই কেটেছে। আর এই বাড়ি হস্তান্তরিত হওয়ার পরেও যে মুসলিম মানে ব্যক্তির কাছ থেকে এই জায়গাটি কেনা হয়েছিল তার প্রতি শ্রদ্ধাবশতই তার একটি সমাধি মঞ্চ রয়েছে সামনে, সেটিকে কিন্তু ডিমলিশ করা হয়নি, সেটি এখনও রয়েছে। তো আমরা সেটি একটু দেখব। এবং এই জায়গাতে নাকি একটি সরোবরও ছিল, মানে ওই বলতে পারেন সুইমিং পুল ছিল, যেটি এখন পদ্ম পুকুর করার একটা উদ্যোগ নিয়েছেন নগর পৌরসভা। তো সেগুলো আগে আছে। এই পথ ধরেই চললাম মাজার দেখতে। যে সমাধি মঞ্চ বা মাজারের কথা আমি বলেছিলাম সেটি হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা। তারই এই জায়গা প্রথম ছিল, যিনি আজ এখানে শায়িত। তার প্রতি অশেষ শ্রদ্ধা এবং প্রণাম। আর এর পরেই রয়েছে সেই জায়গা যেটি আপনাদের বলছেন যে সুইমিং পুল ছিল, বর্তমানে এটা একটা পদ্ম পুকুর করার উদ্যোগ টাইপের নেওয়া হয়েছে। আর এখন দেখুন এখানে কিছু গাছ লাগানো হচ্ছে। কাকু
এটা কি লাগানো হচ্ছে? সবজি। ও, এই কাকু এখানে এগুলো লাগাচ্ছেন, খুব পরিচর্যা করেন দেখুন এগুলো। এখানেও দেখুন দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, সব জায়গাতেই কিন্তু বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য খুব ভালো জায়গা রয়েছে। মজা হচ্ছে? খুব একজন খুদে লাফালাফি করছে এখানে। দেখুন বন্ধুরা, এখানে এক দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। দিদি ভাই কেমন লাগছে ঘুরে বলুন? খুব ভালো, জায়গাটা খুব সুন্দর, আসবেন সবাই। আমি এই প্রথম এলাম। আমিও প্রথম এসেছি, তো দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। দিদি ভাই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে। ঠিক করে দেবো। আর ঠিক আছে দিদি ভাই, আপনি এনজয় করুন, আবার দেখা হবে, টাটা। এই দেখুন এরকম ভাবে একটা ছোট্ট সিঁড়ি টাইপের করা আছে, এই আমার মা দাঁড়িয়ে। সব গাছের গোড়াগুলো কিন্তু বেশ সুন্দর করে বাঁধানো আছে। তবে হ্যাঁ, এই দেখুন সেই নিষেধ বার্তা, বিষধর সাপ হইতে সাবধান। তো অতএব বন্ধুরা যারা আসবেন এইটা কিন্তু ভীষণ মাথায় রাখবেন, স্পেশালি বর্ষাকালে এই জায়গাগুলোতে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। বন্ধুরা আজকে আমার এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো ঘোরা কমপ্লিট হলো। হয়তো কিছু ইনফরমেশন আপনাদের দিলাম, হয়তো কিছু বললাম না, কিছু কথা না হয় নাই বা বললাম। শান্তির নিকেতনটা কেমন বলুন? রবীন্দ্রনাথের যেমন শান্তিনিকেতন আপনারা বোলপুরে সকলেই গেছেন, এটাকেও কিন্তু বেশ সোশ্যাল মিডিয়া দৌড় থেকে মিনি শান্তিনিকেতন বলা হয়। তবে আমি শান্তিনিকেতনের সম্মানকে ক্ষুণ্ণ করে মিনি কথাটা যোগ করব না, আমি এটাকে শান্তির আলয় বলবো। আপনারা আমার সঙ্গে সহমত কিনা আমাকে জানাবেন। আর একটি শীতের সকাল বা একটি উইকেন্ডের সকাল আপনারা কিন্তু সপরিবারে এখানে আরামসে এসে কাটাতে পারেন। এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে মন আপনার কিন্তু শান্তিনিকেতনেরই ফিলিংসটা দেবে। সবুজের সমারোহ, গঙ্গার হাওয়া, মানে সব কিছু না আপনার মনের একটা শান্তির আলাদা জায়গায় আপনাকে নিয়ে যাবে। শিল্পী সত্তা বোধহয় এই জন্য এরকম জায়গাতে বিকশিত হয়। আমি কিন্তু আজকে কোন্নগরের আরও দু একটা ঐতিহাসিক জায়গা আপনাদের দেখাবো। তো যারা আপনারা কোন্নগরে আসবেন বা এই জায়গাতে আসবেন তাদের জন্য বলে দিই, হাওড়া থেকে মেন লাইনে কোন্নগর, সেখান থেকে স্টেশন থেকে নেমে টোটো, অটো বা রিক্সা করেও আপনারা এই স্থানে আসতে পারেন। আর যারা গাড়ি করে আসবেন কলকাতা থেকে, তো তারা দক্ষিণেশ্বর হয়ে বালিখাল ধরে সেদিক দিয়েও আসতে পারেন। তাহলে আজকে এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাই, চলুন। এইবার বেরিয়ে যাচ্ছি। এবার আমরা চলেছি ব্রাহ্ম সমাজ দেখতে। এই যে দূরে জায়গাটা দেখা যাচ্ছে, বাড়িটা, এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাইবার সাহেবের বাড়ি। আর এই রোডটাকে বলা হয় ট্রাইবার রোড। গেলাম কোন্নগর ব্রাহ্ম সমাজে, দেখতে পাচ্ছেন এটি হেরিটেজ বিল্ডিং। ওং ব্রহ্ম কৃপাহি কেবলম, এটিই হলো ব্রাহ্ম সমাজের মূল মন্ত্র। রাজা রামমোহন রায় সকল ধর্মের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন এবং এই সারসত্ত্বে উপনীত হন যে সকল ধর্মের উদ্দেশ্যই হলো এক। তারই এই মতাদর্শে গঠিত হয় এই ব্রাহ্ম সমাজ। এটা ব্রাহ্ম সমাজ ঘাট। রাজা রামমোহন রায়ের আদর্শে শিবচন্দ্রদেব এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কোন্নগরে। তবে আজকে যে বিল্ডিংটা দেখছেন ফাঁকা, এখানে কিন্তু একটা সময় অনেক জ্ঞানীগুণী মানুষের পায়ের চিহ্ন পড়েছে। তো এটিও কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ের তকমা পেয়েছে। তো আজকে আমাদের কোন্নগর ট্রিপে এই হেরিটেজ বিল্ডিংটিও একটি দ্রষ্টব্য বিষয়। আর এখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তির চরণ চিহ্ন পড়েছে। তো এখানে যেহেতু প্রবেশ নিষেধ বা প্রবেশ দেখতে পাচ্ছেন গেট বন্ধ, প্রবেশ করতে পারবো না, তাই এখান থেকে আবার শ্রী ঋষি অরবিন্দের বাড়ি, যেটা পৈতৃক ভিটে, সেখানে আমরা চলেছি। পৌঁছাচ্ছি অরবিন্দ রোড। এই হলো শ্রী অরবিন্দের ভবন, ওনার জন্ম হয়েছিল পৈতৃক বাসভূমি। বাড়িটিতে ভিতরে তো এখন প্রবেশ নিষিদ্ধ আছে, তবে আমি যতটা দেখানো যায় আপনাদের দেখাচ্ছি। একাধারে দার্শনিক, যোগী, কবি ও দেশপ্রেমী ছিলেন ঋষি অরবিন্দ। প্রাচীন কুলীন কায়স্থ ঘোষ বংশের সন্তান ছিলেন তিনি। পিতা কৃষ্ণধন ঘোষ ও স্বর্ণলতা দেবীর পুত্র ছিলেন তিনি। সাংবাদিক হিসাবেও তিনি বন্দে মাতরম প্রভৃতি সংবাদপত্রের সম্পাদনা করেছিলেন। এই স্থানে তার একটি আবক্ষও রয়েছে, কিন্তু বাড়ি বন্ধ হওয়ার কারণে আমি দূর থেকেই সেটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে দ্রষ্টব্য ছিল কোন্নগরের বারোমন্দির ঘাট। গেট পার করে এই স্থানে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন দুধারে ছটি ছটি করে শিবের মন্দির, আর সামনে রয়েছেন প্রভু জগন্নাথ। দেখুন
এরপরে রয়েছে আরেকটি ছোট শিবের মন্দির। আর গঙ্গার সামনে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ছোটা ভীম, একটি পরী আর একটি গরুর এরকম ছোট ছোট মূর্তি করা রয়েছে, যা বাচ্চাদের খুবই আনন্দ দেবে। গঙ্গা তীরে এরকম বসারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম হুগলি নদীর তীরে অবস্থিত কোন্নগরের আরেকটি প্রাচীন ঘাট, এই বারো মন্দির ঘাট। বারো মন্দির নাম শুনে আশা করি বুঝতে পারছেন যে 12টি অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা এখানে স্থাপন করা হয়েছে। তো সেইগুলোই দেখতে পাচ্ছেন আমার পিছনে সমস্ত মন্দিরগুলো। এদিকে 6টি আছে, সামনেও 6টি আছে, সামনের 6টি মন্দির। এধারেও এরকম বসার বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন বাবা সোমেশ্বর অনাথ ভাণ্ডার। এখানে কিন্তু প্রতি সোমবার বাবার ভোগ নিবেদন করা হয়, যা সর্বসাধারণের জন্য কিন্তু বিতরণ করাও হয়। আর এবার দেখুন বাবা সোমনাথকে। জয় ভোলে বাবা। হুগলি নদীর তীর। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর যেগুলো দেখলে কেমন লাগলো? খুব ভালো লাগলো। এতদিন তো আমাদের কাছে থেকেও আমরা দেখতে পাইনি, আজকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মিনি শান্তিনিকেতন যেটা, সেটা দেখলাম আজকে। বন্ধুরা, মায়ের তো খুব ভালো লাগলো, আমিও খুব এনজয় করেছি। বর্তমানে আমি এই গঙ্গার ঘাটের কাছে বসে পড়েছি। হাওয়াটা গঙ্গার আর বেশ একদম সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে। একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এত 1 বছর ধরে আমাকে সাপোর্ট করার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আর যারা আমি দেখছি অনেকদিন ধরেই যে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওগুলি দেখেন, তো তাদের অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও বেশি মোটিভেট করুন, যাতে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন জায়গা দেখাতে পারি, আরও নতুনভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আমার চ্যানেলে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ছোট ছোট হলেও পাহাড়, সমুদ্র, ঝর্ণা। তাই হেরিটেজ বা ঐতিহ্যশালী জায়গাগুলো করবো না, এটা কি হয় বলুন তো? তো আজকে আমাকে জানাবেন এই জায়গাগুলো আপনাদের কেমন লাগছে। আমি হয়তো সব তথ্য আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। কেন এদের সম্পর্কে বলতে গেলে তো বিশাল কথা হয়ে যায়। ইতিহাসের পাতায় সবকিছুই স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আজকের ভিডিওর শেষটা কিন্তু এই বাবার কাছেই করলাম, কারণ আশা করব এই বছরের শেষ এবং আগামী নতুন 2024-এর বছরের শুরু যেন সবার আমাদের ভালো কাটে। সকল প্রকার দুঃখ বা সকল প্রকার কষ্ট, সকল প্রকার বাধা বিপত্তি যেন এই বাবার আশীর্বাদে সবার জীবন থেকে কেটে যায়। আজকে বছরের শেষ লগ্নে আমি যখন এই ভিডিওটি আপনাদের সামনে আনবো, সবারই বাবাকে দর্শন করে কিন্তু ভালো লাগবে। বাবাকে বা মাকে না দেখলে আমার যেন ঠিক পূর্ণ হয় না কোথাও। আশা করব আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক।